ওয়েলকাম গাইজ টু ওয়ান মোর ট্রাভেল ব্লগ। আজকে আমরা যাচ্ছি জামশেদপুর টাটানগর। তোমরা নিশ্চয়ই জানো জামশেদপুর জিআরডি টাটার তৈরি করা শহর, যেটা টাটা স্টিল প্ল্যান্টের চারিদিকে গড়ে উঠেছে। তো আমি যাচ্ছি আমার ইউনিভার্সিটি এক্সএলআরআই জামশেদপুরের কনভোকেশন প্রোগ্রামে। আমার MBA কমপ্লিট হওয়ার পর 1 বছর পরে এই প্রোগ্রামটা হয়, যেখানে আমাদের ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হয়। তো সেই কনভোকেশন প্রোগ্রামেই যাওয়া মূল লক্ষ্য। তার সাথে আরও একদিন আমরা আছি ওখানে, আশেপাশে জামশেদপুর শহরটা ঘুরে দেখব। আরও বেশ কিছু জায়গায় যাব, যেমন ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, চান্দিল ড্যাম, সবই তোমাদের ঘুরে দেখাবো। তো হাওড়া থেকে আমরা ইস্পাত এক্সপ্রেস ধরবো। এখন মোটামুটি 4:30 বাজে। 5:25-এ ট্রেন ছাড়বে। রাস্তায় প্রচণ্ড জ্যাম, আশা করি টাইম মতো পৌঁছে যাব। ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে। কলকাতার যানজট এড়াতে মা ফ্লাইওভার ধরে আমরা এগিয়ে যাচ্ছি হাওড়ার দিকে। 5:25-এ স্টিল এক্সপ্রেস, সেটা ধরেই আমরা পৌঁছাবো টাটানগর অর্থাৎ জামশেদপুর। তবুও পৌঁছতে পৌঁছতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। প্রায় 5:20-তে আমরা গিয়ে পৌঁছালাম হাওড়া স্টেশন এবং লাগেজ নিয়ে ক্রমাগত দৌড়াতে দৌড়াতে গিয়ে উঠলাম স্টিল এক্সপ্রেসে। স্টিল এক্সপ্রেস এই রুটের মোটামুটি জনপ্রিয় একটি ট্রেন, যেখানে সমস্ত ধরনেরই আরামদায়ক ব্যবস্থা রয়েছে। সেই জন্যই আমি সিনিয়র সিটিজেন মা বাবাকে নিয়ে এই ট্রেনে যাতায়াত করার মতো ভরসা পেয়েছি। ট্রেনে খাবার দাবার ও পরিষেবা মোটামুটি উচ্চমানের পাওয়া যায় এবং সিটগুলোও যথেষ্টই আরামদায়ক। সুতরাং আশা করি এই ট্রেনে ট্রাভেল করতে আপনাদেরও কোনো ধরনের অসুবিধা হবে না। হাওড়া থেকে জামশেদপুরের দূরত্ব প্রায় 240 কিলোমিটার এবং পুরো যাত্রা সম্পন্ন করতে আমাদের লেগে গেছিলো 4.5 থেকে 5 ঘন্টা সময়। যদিও এই রুটে যাত্রা করা খুবই আরামদায়ক এবং দৃশ্য মনোমুগ্ধকর এবং যাত্রীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা করে তোলে। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার পর খড়গপুর, সারদিয়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, ঘাটশিলা, রাখামাইন্স হয়ে গিয়ে পৌঁছায় টাটানগর অর্থাৎ জামশেদপুরে। যাত্রাপথের প্রথম বড় স্টেশন হলো খড়গপুর। দেখুন, আমরা পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে এবং আপনারা সকলেই জানেন যে এটি ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্মের জন্য বিখ্যাত। আমরা পৌঁছে গেছি টাটানগরে। টাটানগর রেলওয়ে স্টেশন হলো ঝাড়খণ্ডের জামশেদপুর শহরের প্রধান রেলওয়ে স্টেশন। টাটানগর স্টেশন ভারতীয় রেলের প্রাচীন স্টেশনগুলোর মধ্যে একটি এবং টাটা স্টিল কোম্পানির প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার নামে নামকরণ করা হয়েছে। এইবার আমি আপনাদের জামশেদপুর শহরটির সাথে একটু পরিচিতি করিয়ে দিই। জামশেদপুর শহরটি হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এবং দেশের অন্যতম প্রাচীন শিল্পনগরী। এই শহরের প্রতিষ্ঠাতা এবং উন্নয়নের সাথে যুক্ত রয়েছে বিশিষ্ট শিল্পপতি জামশেদজি টাটা, যিনি টাটা স্টিল কোম্পানির প্রতিষ্ঠা করেছিলেন। তিনি 1907 সালে টাটা স্টিল কোম্পানির প্রতিষ্ঠা করেন, যা প্রথমে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি অর্থাৎ টিসকো নামে পরিচিত ছিল। 1908 সালে সাকচি গ্রামে প্রথম ইস্পাত কারখানা স্থাপন করা হয়। এটি ভারতের প্রথম ইস্পাত কারখানা ছিল এবং এর মধ্যেই জামশেদপুর শিল্পনগরী হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1919 সালে লর্ড কেমসফোর্ড শহরের নামকরণ করেন জামশেদপুর। জামশেদপুর একটি সুপরিকল্পিত শহর, যেখানে পার্ক, স্কুল, হাসপাতাল এবং অন্যান্য নাগরিক সুবিধা বিদ্যমান। আমরা সেদিন রাতে পৌঁছানোর পর একটা হোটেলে স্টে করি এবং সেই হোটেলে রাত কাটিয়ে পরের দিন সকালে আমরা বেরোই এক্সএলআরআইয়ের উদ্দেশ্যে।
আমি প্রথমেই আপনাদের বলেছিলাম এখানে আসার প্রধান উদ্দেশ্য ছিল আমার MBA কলেজ অর্থাৎ XLRI জামশেদপুরের কনভোকেশন প্রোগ্রাম অ্যাটেন্ড করার। তাই সকালবেলা মা বাবাকে নিয়ে আমি পৌঁছে যাই কলেজের উদ্দেশ্যে। আপনারা যদি দেখতে চান XLRI কলেজের ভেতরের সমস্ত পরিষেবা, সেখানে কিভাবে MBA পড়ানো হয়, তার ভেতরে কী ধরনের ফ্যাসিলিটিস আছে এবং জনপ্রিয় কনভোকেশন প্রোগ্রাম যেখানে চিফ গেস্টে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে শুরু করে টাটা সন্সের চেয়ারম্যান তিনি নিজেও আসেন, এইটা নিয়ে আমি একটি আলাদা ভিডিও রচনা করব। আপাতত দেখতে থাকুন জামশেদপুর ভ্রমণের পরের পর্বটি। এই দেখতে পাচ্ছেন আমরা XLRI ইনস্টিটিউটে পৌঁছে গেছি। মা বাবাকে নিয়ে ইনস্টিটিউট ভ্রমণ করানোর পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব টাটা স্টিল জুলজিক্যাল পার্ক। টাটা স্টিল জুলজিক্যাল পার্কটি জামশেদপুর শহরের একেবারে কেন্দ্রস্থলেই অবস্থিত। এটি ভারতের অন্যতম সেরা জুলজিক্যাল পার্কগুলির মধ্যে একটি এবং এখানে প্রাণীদের নানা প্রজাতি দেখতে পাওয়া যায়। পার্কটি যদিও আপনারা পায়ে হেঁটে দেখতে পারেন, কিন্তু পার্কের ভেতরে ঢুকেই দেখতে পাবেন যে এখানে ছোট ছোট গাড়ি রয়েছে যেগুলো পার্কটি ঘুরে দেখার জন্য খুবই সুবিধাজনক। আপনারা যদি দর করেন পার হেড 100 টাকা মতো নেবে এরা, কিন্তু পুরো পার্কটাই আপনারা এই গাড়িতে ঘুরে দেখতে পাবেন। আমরাও সেই গাড়ি একটি ভাড়া করেছিলাম এবং সেই গাড়িতে করেই আমরা পার্কটি ঘুরে দেখব। চলুন, প্রথম দৃশ্যে আমরা দেখতে পাবো ঘড়িয়াল অর্থাৎ কুমির। এদিকে দেখো, পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও, পিছিয়ে। আমরা গাড়িতে করে পুরো জুলজিক্যাল পার্কটা ঘুরে দেখছি। এখানকারই এই আমাদের ড্রাইভার স্যার। क्या नाम है भैया आपका? राजन बाग। आप कितना साल से यहाँ पे काम कर रहे हो? 2016 से। अरे वाह, तो आपको पूरा पता ही है अंदर में। हम लोग क्या क्या देखने वाले हैं यहाँ पे? बहुत सारा पॉइंट है, बाघ, शेर, भालू, चीता, सब सारे दिखाएंगे आप? सारे दिखाएंगे। नहीं वो साइड में ना गड्ढा है दादा, वो देखिए, आगे देखिए। देखो देखो देखो, बीच में वो गड्ढा करे ये करे দেয়া আছে। কানে লাফাতে পারে না। দেখো দেখো দেখো, কাছে উঠতে পারে কিন্তু ভালো। কি খাচ্ছে কি খাচ্ছে? রিয়েল হানি খাচ্ছে, আদু হানি খাচ্ছে, আদু ফটো নেবে আদু পরে দেখবে না। এই গাড়িটা করেই আমরা এতক্ষণ ঘুরছিলাম টাটা স্টিল জুলজিক্যাল পার্কের ভেতরে। এরকম ছোট ছোট গাড়ি থাকে, 7 জনা 7 সিটার গাড়ি। পুরো গাড়িটা রিজার্ভ করতে 350 টাকা লাগে। আর আমরা যেহেতু 5 জন আছি তো আমরা ইকুয়ালি ডিভাইড করে নিয়েছিলাম। वो सांबर डियर है बड़ा वाला। বড়গুলো সাম্বার ডিয়ার আর ছোটটা হচ্ছে বার্কিং ডিয়ার। नहीं, मेल का होता है वो, देखिए मेल है ना उसका होता है, फीमेल का नहीं होता है। हाँ, ये सब फीमेल है, मेल है उसका सींग होता है। बाय 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 बाय।
क्या है ये? हॉक डियर। देखो और दिया देखो ये जिसमें सब ओ ये जगह हॉक डियर। আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এক 12 সিং আছে এই সিংগুলো সেই গাছপালার মতন ये पूरा ডালপালা ওই সিং তো অনেক চাপ আর একটা মেল একটা ফিমেল অনেকগুলো उसी का तो काट करके सिंग होता है এই দেখ চার পাঁচ খানা এই যে এখানেও আছে। इधर है व्हाइट डियर, देखिए व्हाइट डियर है, ब्लैक बक ये है व्हाइट डियर। जो बोलते हैं व्हाइट डियर। व्हाइट একটু স্লো করুন এখানটা একটু করুন। এইগুলো হচ্ছে হোয়াইট ডিয়ার। এই দেখুন দেখতে পাচ্ছেন হোয়াইট ডিয়ার। হ্যাঁ এগুলো হোয়াইট ডিয়ার। আমরা যাচ্ছি এবার পাশের জায়গাটায় যেখানে ময়ূর রাখা আছে, পিকক। এই আপনারা দেখতে পাচ্ছেন পিকক। এই পেখম খুলবে মনে হচ্ছে, যদি লাকি থাকি আমরা দেখতে পাবো পেখম খোলা অবস্থায়। এই পিককটা পেখম খুলে আছে, পুরো দেখতে পাচ্ছি। হ্যাঁ ওই দেখ যেগুলো আরো সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ পার্ক হ্যাঁ দেখেছি। आओ पिकॉक, कितनी सुंदर पिकॉक आओ। नीचे में छोटा छोटा पिकॉक है, सारे पिकॉक देखो। अरे जो पापा को भी दिखा दे। पापा देखो 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 पिकॉक। पापा देखो देखो पापा देखो, पापा देखो पिकॉक पिकॉक देखो, पूरा पंख लगा दिया पिकॉक। ডাকো 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 তুমি। हाँ चलिए। এইটা জেব্রার ক্যাম্প, চলুন গিয়ে জেব্রা দেখে আসি। ওই দেখুন দেখা যাচ্ছে জেব্রা। এবার যাচ্ছি আমরা হিপোপটেমাস দেখতে। এখানে দাঁড়াবেন না হিপো? अच्छा पानी में रहता ना सर। हाँ, से हाँ। नहीं बाहर से दिखेगा ना? हाँ बाहर से दिखेगा। हाँ अंदर
এইগুলো সমস্ত বাঁদরের খাঁচা। Porcupine। সজারু, হ্যাঁ ওই দেখো সজারু। ঘুমাচ্ছে। বেঙ্গলি में साजन মুরগি কোথায় আছে? वो उधर है उधर। और এটা পেঁচার খাঁচা, ওই দেখো বসে আছে। হ্যাঁ বড় বড় চোখ করে উল্লু, ঈগল, উল্লু। ওই দেখো বাঁদর বসে আছে। তুমি আবার বাঁদর ডাকছো, তোমার কি হয়েছিল মনে নেই? মজা পাচ্ছে। इधर सर जाइए, बर्ड्स का लाइन है, देख के आइए। আচ্ছা अच्छा जाइए मैडम जी, इधर जाइए, बर्ड्स है, देख लीजिए, काकातुआ, मोयना सब है। এই দেখো রেড জঙ্গল ফাউল, মানে অ্যাকচুয়ালি আমরা বাংলায় যেটাকে মোরগ বলি। ওইখানে ভেতরে। চলো পরেরটায় চলো। এইগুলো সমস্ত পাখির খাঁচা, পাখির নাম লেখা আছে ওখানে। এই দেখো এগুলো প্যারট, টিয়া পাখি। এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা ব্রিডের, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটিসের প্যারটস। এই হচ্ছে আমরা বাংলায় যাকে ময়না পাখি বলি। হ্যাঁ ওই দেখো, দেখতে পাচ্ছ কাকাতুয়া। তো এইখানে আপনারা দেখলেন বিভিন্ন ধরনের পাখির খাঁচা। এবার আমরা এগিয়ে যাচ্ছি পরের ডেস্টিনেশনের দিকে। ও না, এখানে আরো পাখি আছে, এই দেখো। তোমার নাম বলে দাও। হ্যাঁ দিদুনটাকে তোমার নাম বলে দাও। মাই দেখো এইটা কি পাখি? দিদুনের নাম জানতে ইচ্ছে করছে। জানি না এটা কি নাম, গ্যালাস সামথিং, এটা সাইন্টিফিক নেম। খুব অদ্ভুত ধরনের দেখতে, দেখো এই পাখিটাকে, রেয়ার স্পিসিস। আসছে পরিষ্কার। হ্যাঁ ঘরের মধ্যে বসে আছে তো। বাবা এতক্ষণ পরে এসেছে। बस यही बाकी था। सब तुम तोड़ के चश्मा जूता ये जाके नुकसान कर रही है। अब तो जुड़ा এতক্ষণ আমরা দেখছিলাম বিভিন্ন ধরনের পাখি। টাটাস্টিস জুলজিক্যাল পার্কে সব ধরনেরই মোরগ থেকে শুরু করে রেয়ার বার্ড স্পিসিস সব কিছুই মোটামুটি রাখা আছে। নেক্সট আমরা যাচ্ছি বাঘ এবং সিংহ, হ্যাঁ লেপার্ড দেখতে। তো দেখুন, চলুন দেখা যাক লেপার্ড দেখতে পাই কিনা। এই তো সামনে লেপার্ডের খাঁচা চলে এসেছি, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। ওই দূরে দেখতে পাচ্ছি লেপার্ড শুয়ে আছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। নেক্সট আমরা যাচ্ছি টাইগার দেখতে। দেখতেই পাচ্ছেন সামনে বিগ ক্যাটস অফ ইন্ডিয়া। তো এইখান দিয়ে আমরা এগোচ্ছি বাঘের খাঁচার দিকে।
তো আমরা এসে গেছি বাঘের ডেন। ওই দূরে দেখতে পাচ্ছি বাঘ মামা শুয়ে আছেন, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ ওই দেখো দূরে শুয়ে আছে। আর পুরো জায়গাটা টুরিস্ট প্লেসের থেকে জল দিয়ে ঘেরা আছে, যাতে লাফিয়ে কোনোভাবে অ্যাটাক করতে না পারে। সামনে তাকিয়েছে, হ্যাঁ দেখেছি, মানে এত সুন্দর ওপেন প্লেসে রাখা আছে, দেখো কোনো খাঁচা দিয়ে ঘেরা নেই, মানে একদমই টাইগার ইন দ্য ওয়াইল্ড। তবে এখানে ওয়ান পেয়ার অফ টাইগার্স, দ্যাট ইজ জোড়ায় রাখা আছে। একটা টাইগারকে তো আমরা দেখতে পেয়েছি, আর একটা ভেতরে কোথায় লুকিয়ে বসে আছে এখন দেখা যাচ্ছে না, কিন্তু এখানে দুটোই টাইগার আছে। ওই দেখো আর একটা টাইগার, ওই দূরে দেখা যাচ্ছে, দেখো। আমি ম্যাক্সিমাম জুম করে দেখার চেষ্টা করছি। আসছে, দেখো ঘুরে ঘুরে এইদিকেই আসছে, কিন্তু ওই দেখো, দেখতে পেয়েছো, ধীরে 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 এগোচ্ছে। এইটা মনে হয় মেল টাইগার, আর এইটা মনে হয় ফিমেল। হ্যাঁ এই টাইগারটার কাছেই আসছে। এই দেখো দুটো টাইগার একই সাথে। চলো এবার আমরা সিংহের খাঁচার দিকে এগোই। এইবার আমরা এগিয়ে যাচ্ছি সিংহের খাঁচার দিকে। ওই সামনে দেখতে পাচ্ছেন সাউথ আফ্রিকান লায়ন লেখা আছে। চলুন দেখা যাক সিংহের সাক্ষাৎ পাওয়া যায় কিনা। দূর থেকে দেখতে পাচ্ছি সিংহটা একটা গাছের গুড়ির ওপর উঠে বসে আছে। দাঁড়ান আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওই দেখুন বটগাছের নিচে একটা মাচার ওপরে সিংহটা বসে আছে। এটা সাউথ আফ্রিকান ক্যাটাগরি অফ লায়ন। कितना सुंदर से बैठा हुआ एक्टिंग यस अभी स्माइल वालों के पोज मार
अरे आदू पाले वो आदू मोबाइल आदू किसी ना देखो इसको पता है कि मेरे को सब फोटो अभी ऐसो मोबाइल तुम्हें ऐसो তোমার সাথে ফটো খিঁচে লাইনে वो बंद है सर, लंगूर का था, वो तार वो टूटा फूटा है ना, तो वो लोग अभी ये कर दिया है, अंदर करके रखा हुआ है। এটা হরিণের খাঁচা। চলুন, একসাথে এতগুলো হরিণ আমি দেখতে পাবো এখানে ভাবিনি। সামনে হোয়াইট ডিয়ারও আছে, পেছনে হয়ে গেল কমপ্লিট। টাটা স্টিল জুলজিক্যাল পার্ক দেখার পর আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল হলো রানকিনির মন্দির। রানকিনি মন্দির জামশেদপুরে অতি জনপ্রিয় একটি মন্দির। এটি শহরের মধ্যস্থল বিষ্ণুপুরের পাশে কদমা বলে একটি জায়গায় অবস্থিত। আমরা শহরটি ঘুরে দেখার জন্য এবং প্রত্যেকটি গন্তব্যস্থলে যাওয়ার জন্যই অটো ভাড়া করেছিলাম। এখানে অটো ভাড়া খুবই ন্যূনতম, 100 থেকে 150 টাকার মধ্যে আপনি শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যেতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন জামশেদপুর শহরটি কি পরিষ্কার। শহরের রাস্তা এবং এলাকার পরিকল্পনার মধ্যে পর্যাপ্ত স্থান রাখা হয়েছে এবং ময়লা ও আবর্জনার ফেলার জন্য নির্দিষ্ট ব্যবস্থাপনাও রয়েছে। আমরা পৌঁছে গেছি রনকিনি মন্দিরে। রনকিনি দেবতা মা দুর্গারই আরেক রূপ।
তারপর আমরা দুপুরের লাঞ্চ করে হোটেলে ফিরে যাই। সন্ধ্যেবেলায় এক্সেলারাইতে আমার কনভোকেশন প্রোগ্রাম ছিল, যে কারণে পুরো সন্ধ্যাটা আমরা এক্সেলারাইতেই থাকি। তারপর রাতটা হোটেলে কাটিয়ে পরের দিন আমরা বেরিয়ে পড়ি একটি গাড়ি ভাড়া করে। যাচ্ছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যান্ড চান্দিল লেক। সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি গাড়ি করে। দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার অংশে অবস্থিত একটি অভয়ারণ্য। জামশেদপুর শহরের নিকটবর্তী হওয়ার কারণে আপনি 1.5 ঘন্টার মধ্যেই এখানে খুব সহজে গাড়ি করে পৌঁছে যেতে পারবেন। দলমা অভয়ারণ্যটি পাহাড়ি এলাকায় অবস্থিত, যেখানে ঘন বনাঞ্চল এবং পাহাড়ের দৃশ্য শোভা পায়। অভয়ারণ্যের বিভিন্ন অংশে ট্রেকিং ও প্রকৃতিপ্রেমীর জন্য আদর্শ পরিবেশ রয়েছে। অভয়ারণ্যে ফ্লোরা ও ফাউনার ডাইভার্সিটিও অত্যন্ত জনপ্রিয়। এখানে প্রচুর প্রজাতির গাছ, ফুল ও উদ্ভিদ দেখা যায়, যা জীববৈচিত্র্য ও সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই জামশেদপুর ভ্রমণ করতে গেলে দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য পর্যটকদের কাছে একটি অতি জনপ্রিয় গন্তব্য, যেটা আপনি কোনো মতেই মিস করতে পারবেন না। এখানে প্রকৃতির সাথে একাত্ম হয়ে বন্যপ্রাণী এবং পাহাড়ি সৌন্দর্যের আনন্দ উপভোগ করতে পারেন। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে নিয়মিত গাইডেড ট্যুরের ব্যবস্থা রয়েছে, যা দর্শনার্থীদের অভয়ারণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করে। এই সাফারি ট্যুর হলো প্রকৃতিপ্রেমীদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা। এখানে সাফারি ট্যুরের মাধ্যমে আপনি অভয়ারণ্যের বন্যপ্রাণী এবং সুন্দর পরিবেশের কাছাকাছি পৌঁছে যাওয়ার সুযোগ পাবেন। একদম দলমায় ঢোকার গেটের মুখেই একটা হাতি রাখা আছে, যদিও চেন দিয়ে বাঁধা। এটা দেখতেই পাচ্ছেন। তো আমরা ঢুকে গেছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে। আমাদের সাফারি শুরু হয়েছে। এখান থেকে আমরা সাফারি ট্রেকার গাড়ি রেন্টে নিয়েছি, যেটা 10 জন করে যায়। পুরো গাড়িটা 2800 টাকা নেয়, তো পার পারসন 280 করেই পড়বে। এই সাফারি ট্যুরটা সাধারণত অভয়ারণ্যের প্রবেশদ্বার থেকেই শুরু হয়। আপনি বিশেষভাবে অনুমোদিত গাড়িতে বসে, যেটার ছাদ খোলা, সেই রকম গাড়িতে বসে আপনি সাফারিতে অংশ নিতে পারবেন, যা অভয়ারণ্যের ভিতরে বিভিন্ন পথ দিয়ে আপনাকে নিয়ে যাবে। এই সাফারির পথে আপনি পাহাড়ি দৃশ্য, ঘন বনাঞ্চল এবং জলাশয় উপভোগ করতে পারবেন। এই সৌন্দর্য আপনাকে প্রকৃতির প্রতি আরও বেশি মুগ্ধ করে তুলবে এবং সাফারির অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলবে। সাফারি ট্যুরে সাধারণত অভিজ্ঞ গাইড উপস্থিত থাকেন, যারা বন্যপ্রাণী এবং তাদের আচরণের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে থাকেন। গাইডের সাহায্যে আপনি সহজেই প্রাণীদের শনাক্ত করতে পারবেন এবং রাস্তা একদমই মাটির পাহাড়ি রাস্তা, চড়াই উতরাই পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। এখানে চাইলে আপনারা পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারেন। গাড়ি পারমিট করাতে লাগে 600 টাকা, কিংবা এই সাফারির গাড়ি যেটাতে আমরা যাচ্ছি সেরকম গাড়িতেও আসতে পারেন। हाथी है, लेकिन मतलब इतना बाहर नहीं आता है। তো এখানে হাতিও আছে, কিন্তু দেখতে পাবো কিনা সেটা ভাগ্যের ব্যাপার। আর বাঘ সিংহ সেরকম কিছু নেই এখানে। কেউ কেউ বলে একদম কোড এরিয়াতে আছে, যদিও সেখানে টুরিস্টদের ঢুকতে দেওয়া হয় না। আমরা এখন যাচ্ছি একদম পাহাড়ের ওপরে। মন্দির আছে, কি মন্দির? তো পাহাড়ের মাথায় দুটো মন্দির আছে। আমাদের গন্তব্য এখন সেখানেই। পাহাড়ি রাস্তা বেয়ে আমরা এগিয়ে চলেছি।
কত বাঁদর দেখো, ছোট্ট ছোট্ট। এই দেখো তাড়া করছে কিন্তু। আমরা পৌঁছে গেছি বজরংবলী মন্দির। একদম দলমা পাহাড়ের টপে এই মন্দিরটি অবস্থিত। মা বাবা কষ্ট করে উঠছে সিঁড়ি ভেঙে। এসো এসো, অনেক পুণ্যি হবে। গাড়ি থেকে নামার পর বেশ কিছুটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। ওয়াও, এখান থেকে দৃশ্যটা একদমই মনোরম। আমরা পুরো দলমা পাহাড়ের হিল টপে দাঁড়িয়ে আছি। এখান থেকে নিচ থেকে পুরো জঙ্গলটা দেখা যাচ্ছে। এখানে বাঁদর ঘোরাফেরা করছে। এইটাই শিব মন্দির, এখানে শিবলিঙ্গ রাখা আছে। একদম গুহার ভেতরে শিব মন্দির।
নিচু হয়ে এই গুহার মধ্যে প্রবেশ করতে হবে শিবলিঙ্গ দেখার জন্য। उसको बैग में किसी बैग में डालो ना, बैग में डालो। बैठो यार जल्दी जल्दी, तुम लोग इतना लोग करते हो। अच्छा प्रणाम करिए। किनारे खड़े हैं। চলো মাথা নিচু করে এসো, এদিকে বাঁদরও আছে, সাবধানে। কিছু না থাকলে আরো বেশি করে ধরবে যে আমাদের জন্য কিচ্ছু আনেনি। আমি দেখেছি। শিব মন্দির দর্শন করার পর এবার আমরা সিঁড়ি বেয়ে নিচের দিকে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। কথা আছে মন্দির দর্শন করার পর গাড়ি করে আমাদেরকে জঙ্গলটাও একটু ঘুরে দেখাবে, কারণ এটা জঙ্গল সাফারির পার্ট। চলুন। একই গাড়িতে উঠলাম, সকলের সাথে এত ভালো বন্ধুত্ব হয়ে গেছিল যে আপনারা কল্পনাও করতে পারবেন না। একসাথে আমরা অনেক কিছু গল্প করলাম, আলোচনা করলাম, ছোটখাটো একটা ডিবেটও হয়ে গেল।
আমরা চলে এসেছি একদম কোর এরিয়ার কাছে। এইটা হচ্ছে সেই পুকুরটা যেখানে বাঘে হরিণে এক ঘাটে জল খায়, কথায় প্রচলিত। এখানে নাকি হাতিও দেখা যায়, কালকে এখান দিয়ে হাতি ক্রস করতে দেখা গেছে। ভাগ্য থাকলে আজকেও দেখতে পাবো আমরা। আরও ঢুকছি আমরা ভেতরে কোর এরিয়ার দিকে। কি ফুল করো? 18 से 28 मई से 28 मई है ना। अच्छा तो पहले দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখা কমপ্লিট করে আমরা এবার এগোচ্ছি চান্দিল ড্যামের দিকে। দলমা থেকে চান্দিল ড্যাম যেতে মোটামুটি লাগবে গাড়িতে 1 ঘন্টা। ডিস্টেন্স 30-32 কিলোমিটার মতো। চান্দিল ড্যাম জামশেদপুর শহরের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি অতি মনোরম জলাধার। এটি চান্দিল নদীর ওপর নির্মিত একটি বৃহৎ বাঁধ এবং একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। চান্দিল ড্যামের পাড়ে হাঁটার সময় আপনি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। চারপাশে সবুজ পাহাড় এবং শান্ত জলরাশি আপনার মনকে প্রশান্তি দেবে। এই ড্যামটি 1955 সালে নির্মিত হয়েছিল এবং এটি ঝাড়খণ্ড রাজ্যের জলসম্পদ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। ড্যামটির জলাধার এলাকা ব্যাপক এবং এটি বর্ষাকালে পূর্ণ থাকে, যা আশপাশের এলাকায় জল সরবরাহ করে থাকে। চান্দিল ড্যাম স্থানীয় কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সেচ ব্যবস্থার উৎস হিসেবে কাজ করে। এর মাধ্যমে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ করা হয়। চান্দিল ড্যাম জলবিদ্যুৎ প্রকল্পের অংশ হিসেবেও কাজ করে থাকে, যেখানে ড্যামের সঞ্চিত পানি টারবাইন চালানোর জন্য ব্যবহৃত হয়। পানির প্রবাহের শক্তি টারবাইনকে চালিত করে, যা বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। এই ড্যামের পাশেই দেখবেন অনেক বাঙালি হোটেল রয়েছে, যেখানে আপনারা দুপুরে ফিশ থালি বা চিকেন থালি খেয়ে তারপর ড্যামে যেতে পারেন। আমরা পৌঁছে গেছি চান্দিল ড্যামে। এটা সুবর্ণরেখা নদীর ওপর তৈরি করা ড্যাম। চলুন আপনাদের ঘুরে দেখাচ্ছি জায়গাটা। এখান থেকে বোটিং ট্রিপগুলো স্টার্ট হচ্ছে। এরা সবাই অপেক্ষা করছে বোট এলে তারপরে সেই ট্রিপে বেরোবে। আর এই দিকে হচ্ছে টিকিট কাউন্টারটা।
ওটা ব্রেক করলো। পুরো বোট রাইডটাই মোটামুটি 12 থেকে 15 মিনিটের। স্পিড বোটগুলো কোথা থেকে ছেড়ে পুরো জায়গাটা কতটা কভার করে তারপরে ফিরে আসছে সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন ওই দূরে একটি দ্বীপ মতো রয়েছে, ওই জায়গাটা টাচ করে পাশ দিয়ে গোল করে রাউন্ড করে আবার নৌকাগুলো ফিরে আসবে। তবে আপনারা যদি চান্দিল ড্যামে ঘুরতে আসেন কখনোই এই বোট রাইডটা মিস করবেন না, কারণ এটাই চান্দিল ড্যামের অন্যতম প্রধান আকর্ষণ। যেমনটা বলেছিলাম, চান্দিল ড্যামের আশেপাশেই বিভিন্ন খাবার দোকান। এখানে আপনারা দুপুরের লাঞ্চ সেরে তারপরে আপনারা ড্যামে আসতে পারেন, কিংবা আপনারা যদি হালকা কিছু খেতে চান, রোল, চাউমিন, এমনকি আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কসের দোকানও এখানে চারিদিকে প্রচুর পেয়ে যাবেন আপনারা। আর যদি দুপুরের লাঞ্চ করতে চান বা সন্ধ্যেবেলায় ডিনার করে তারপরে আপনারা ট্রেন ধরার জন্য টাটানগরে যেতে চান, সেটার জন্যও এখানে অনেক থালি রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা কমপ্লিট মিলস পেয়ে যাবেন। আমরা আজকে পুরো দুপুরটাই চান্দিল ড্যামের সৌন্দর্য উপভোগ করেছি। এখন আমাদের ফিরতি যাত্রা শুরু করতে হবে। চান্দিল ড্যামের প্রাকৃতিক দৃশ্য, শান্ত পরিবেশ এবং বিশেষ করে বোটিং ট্রিপটা সত্যিই মনোমুগ্ধকর। এই সমস্ত কিছু ছেড়ে আবার আমাদের কলকাতায় ফিরে যাওয়ার একদমই ইচ্ছা করছিল না, কিন্তু সন্ধেবেলায় আমাদের কলকাতার ট্রেন রয়েছে। সুতরাং চান্দিল ড্যাম পরিদর্শনের পরে আমরা ডাইরেক্টলি গাড়ি নিয়ে টাটানগরে ফিরব। এখান থেকেই আমাদের কলকাতার যাত্রা শুরু হবে। ফেরার পথে আমরা বারবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে টিকিট কেটেছিলাম, যেটার টাইম বিকেল 4:15-তে। আমাদের গাড়ি বিকেল 4টের আগেই স্টেশনে পৌঁছে দিয়েছিল। চলুন এবার ফেরার পালা। দেখা হবে আবার অন্য কোনো ভ্লগে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।